শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প, ব্যয় 34,500 কোটি টাকা। হামে আরো 8 শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে 1,600-র বেশি, নিয়ন্ত্রণের দাবি স্বাস্থ্যমন্ত্রীর। টাঙ্গাইলের ভুইয়াপুরে হামের টিকার বদলে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন, আতঙ্ক হাসপাতালে, শাস্তির দাবি। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ 12 জন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি সংকটাপন্ন কয়েকজন। এবং বাড়ানো হলো কোরবানির পশুর চামড়ার দাম, এবার 17,07,00,000 টাকার লবণ বিনামূল্যে দেওয়া হবে। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। পুরো খবর। দেশের 24টি জেলার নদীতে পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের তৃতীয় একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 7 বছর মেয়াদী পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা, যার পুরো অর্থ আসবে সরকারি কোষাগার থেকে। দেশের স্বার্থে ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কোনো কিছু নেই বলে জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ 1975 সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানি স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা পদ্মা ব্যারেজ বাস্তবায়নে অনুমোদন এসেছে একনেক সভায়। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভা শেষ হয় 4 ঘন্টা পর। সেখানে 24,000 কোটি টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ দিয়ে বর্ষার ও প্লাবনের পানি রিজার্ভ করা হবে, যা দিয়ে 24 জেলায় 7 কোটি মানুষ সারা বছর কৃষি সুবিধা পাবেন। লবণাক্ততা কমাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের। পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায়। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই বলেও জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। 2026 সালে শুরু হওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প শেষ হবে 2033 সালে। সরকারের কোষাগার থেকে প্রতি বছর 5,000 কোটি টাকা করে বরাদ্দ পাবে পদ্মা ব্যারেজ প্রকল্প। এই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে। আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি। এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা। একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি ও সামাজিক সুরক্ষার নানা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে, যার অধিকাংশ অনুমোদন হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূলধারার স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি এসব পরিবারগুলোকে সামাজিকভাবে কিভাবে ভালো পরিবেশ দেওয়া যায় সে ব্যাপারেও পরিকল্পনা করছে সরকার। এডুকেশন আরো ভালোভাবে কি করে দেয়া যায় এবং তাদেরকে তাদের সেবার মানটা বিশেষ করে কিভাবে উন্নত করা যায়, প্লাস তাদের ফ্যামিলিকে কিভাবে যে সোশ্যাল স্টিগমার থেকে বাইরে নিয়ে আসা, যে তারাও আসলে আমাদেরই সন্তান, তারাও দেশের নাগরিক হিসেবে সকল ধরনের সুবিধা পেতে এবং অধিকার পেতে তারা যোগ্য। তো সেখানে তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায় সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে। মাননীয় প্রধানমন্ত্রী চান কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে। নতুনভাবে দেশ করতে সংসদের মতো বাইরেও সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
কথা বলেন তিনি। এ সময় জাতির সামনে অত্যাচারের কালো রাত যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। বিগত ফ্যাসিবাদী আমলে কারাগারে বসে লেখা আত্মজীবনী লৌহ কপাটের অন্য জীবন সহ 5টি বই রচনা করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। 24-এর গণঅভ্যুত্থানে যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে গুম ও জেল জীবন থেকে মুক্তি পেয়েছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান বক্তারা। জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। এই 7 বছর 14 দিনে কারাভোগের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেছেন। কারাগারের নানা স্মৃতি তুলে ধরেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, অত্যাচারের কালো রাত আর ফিরতে দেয়া যাবে না। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। আর নতুনভাবে দেশ গড়তে সরকার ও বিরোধী দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে, প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না। এর আগে সকালে ছাত্র শিবির আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে শিক্ষা খাতে 18 থেকে 20% বাজেট বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা দাবি জানান আলোচকরা। ইকোনমির অনেক ইন্ডিকেটরই। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। হাম জটিলতায় 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ হয়েছে 1500-র অধিক শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগের চাপ। গেল 24 ঘন্টায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে রেকর্ড সংখ্যক 149 শিশু ভর্তি হয়। এদিকে সরকার হাম সংক্রমণের অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। সারা দেশে থামছেই না হামে মৃত্যু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরণব্যাধি এই ভাইরাস 58 দিনে সারা দেশে 431 শিশুর প্রাণ কেড়ে নেয়। গেল 24 ঘন্টায় সারা দেশে হামে নতুন আক্রান্ত হয়েছে 1615 জন। হাসপাতাল বেডে কাতরাচ্ছে হাম আক্রান্ত নিষ্পাপ শিশুরা। হাম ধরা পড়ছে কালকে, এ জায়গায় নিয়ে আসছি, পরে ধরা পড়ছে, আমরা এর আগে জানি না। আমরা আজকে ছুটি পাইতাম, মূল্য পাইলাম না, একটু বমি করতেছে, বমিটার জন্য। বৃহস্পতিবার দিন জ্বর আসছে, আর সবুজ বাথরুম ছিল, বমি ছিল, কাশ, আর রবিবার দিন সকালবেলা ওর র্যাশ উঠছে। হামে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের। হামের বাচ্চাদের হাম ভালো হয়ে যাওয়ার পরও কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত এই ঝুঁকিটা থাকবে। এজন্য তাদেরকে আমরা বলে থাকি এই ঝুঁকিটা কমানোর জন্য আমরা তাদেরকে বলে থাকি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো রেগুলার, এরপর হচ্ছে কি তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা, যেন জীবাণুমুক্ত একটা পরিবেশের মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার জানান, হাম প্রতিরোধে টিকাদানে অনন্য নজির স্থাপন করেছে সরকার। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 38 দিনে দেশে 95% শিশুকে টিকা দেওয়া হয়েছে। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। আমরা আমাদের প্রথাগত যে ট্রিটমেন্ট সেন্ট্রিক হেলথ সিস্টেম, সেখান থেকে আমরা ফেরত আসবো প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেন্দ্রিক হেলথ সিস্টেমে, যাতে করে ভবিষ্যতে আমাদের এইরকম আউটব্রেক আর দেখতে না হয়, আমরা যাতে আরো রেজিলিয়েন্ট একটা হেলথ সিস্টেম তৈরি করতে পারি। এদিকে বর্তমান পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগের মতো উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের সঠিক পদক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে পরিস্থিতি। সচিবালয়ের মন্ত্রী আরো বলেন, টিকাদান গতিশীল করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন সরকারকে ৭৬,৬১৬ ভায়াল পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে। টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন, একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হামের এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর এমন পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ছিমেল, দেশ টিভি, ঢাকা। 1 মাস বয়সী শিশুকে হামের টিকার বদলে দেওয়া হয়েছে জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসার এমন ভুল আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে।
শিশুর পরিবার বলছে, দায়িত্বহীনতা আর অবহেলার শিকার হয়েছে তাদের সন্তান। ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ, শিশুদের সুরক্ষায় চলছে টিকাদান কার্যক্রম। আর সেই টিকা দিতেই বুধবার দুপুরে 1 মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান গৃহবধূ মৌ। হামের টিকা দেওয়ার দায়িত্ব ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনে কর্তৃপক্ষ। অভিযোগ, তিনি শিশুটিকে হামের টিকার পরিবর্তে 2 ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণ পরই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে বলে দাবি স্বজনদের। পরে ব্যবহৃত ভ্যাকসিন দেখে বিষয়টি বুঝতে পারে স্বজনরা। অভিযোগ করলে পাল্টা দুর্ব্যবহারের শিকার হতে হয় তাদের। কোনো কিছু না জিজ্ঞাসা করেই সে টিকা দিয়ে দিছি। দেওয়ার পরে যখন বলতেছে যে কুকুর বিড়াল পালেন টিকা দিতে আসছেন, তখন আমার মনে সন্দেহ টিকা গেল যে সে কথা বললো কেন। তখন আমি বলছি যে আপনি কিসের টিকা দিলেন? যা দিছি। ঘটনাটি ছড়িয়ে পড়তেই হাসপাতালে থাকা অন্য শিশু রোগীদের পরিবারেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই হাসপাতালের টিকাদান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। আমার একটাই দাবি, আমার নাতি বাঁচা রাখ পর্যন্ত যদি কোনো কিছু হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। আমি বিচার চাই। তাও হে আঙ্গর হাতে উজানি করে আয়া হেরা কইছি দেখে তাও হে উজানি করে কয়ে যা মনে তাই দিছি। এদিকে ভুলবশত হাম টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম। স্যার যে প্রেসক্রিপশন করে দিছে, তো ওই বাচ্চাটা ওখানে বসছে, আমি ভ্যাকসিন দিয়ে দিছি। আমি আসলে বুঝতে পারিনি যে এই বাচ্চা না। অ্যান্টিরাবিস যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, এটা 0 দিন থেকে যে কোনো বয়সের বাচ্চাকে যে কোনো সময় দেওয়া যায়, কোনো ক্ষতি হয় না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা একটা ভুল হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। আমরা ভবিষ্যতে আরো সতর্ক থাকব। দায়িত্ব অবহেলা আর হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা চান স্থানীয়রা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ 12 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আহতদের 1 জনকে আইসিইউ ও 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচডিইউতে, আর 9 জন চিকিৎসা পাচ্ছেন জরুরি বিভাগে। আহতদের সুচিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী খোঁজ রাখছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের নিজস্ব ক্যান্টিনে মধ্যাহ্ন ভোজের সময় হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন 12 জন। আহতদের দ্রুত নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অগ্নিদগ্ধের স্বজনরা। আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরো ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। ডাইনিংয়ে খেতে গেছে, সে খেতে যাওয়ার পরে মানে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। আহতদের 1 জনকে আইসিইউ ও 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচডিইউতে। মোট 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি, এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে, এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। চিকিৎসা শুরু করার ক্ষেত্রে আমাদের কোনো বিন্দুমাত্র কোনো দেরি হয়নি একদম, এবং সমস্ত রোগীগুলোকে মানে 40 মিনিটের মধ্যে একদম ড্রেসিং টেসিং করে কমপ্লিট করা, কারণ বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা আমাদের মতো করে চেষ্টা করি। আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে, যাতে বেস্ট ট্রিটমেন্ট হয়, এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেটা যদি তদন্তে প্রমাণিত হয়, তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা। আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়
57 থেকে 62 টাকা, যা গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ছাগলের চামড়ার দাম যথাক্রমে প্রতি বর্গফুট 22 টাকা থেকে 30 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে সচিবালয়ে চামড়া শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার বিকালে সচিবালয়ে চামড়া শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে এবছরের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় 57 থেকে 62 টাকা, আর খাসির লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম 25 থেকে 30 টাকা এবং বকরির ক্ষেত্রে 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকা সহ সারা দেশে কার্যকর করা হবে। আমরা চাই স্থানীয় শিল্পে পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য 17 কোটি 60 লাখ টাকা লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে চামড়াটি সংরক্ষণের ব্যাপারে। আমি আগেই বলেছি, চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে। সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। চামড়া সংরক্ষণে সরকার গুরুত্ব দিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, কুরবানির পর কোনো চামড়া যেন নষ্ট না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। চামড়া যেন নষ্ট না হয় সংরক্ষণের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। অবশেষে জামিন পেলেন নওগাঁর কারাগারে বন্দী নাবালক 3 সন্তানের মা আখি খাতুন। বুধবার বিকেল 4টার দিকে জামিন পান তিনি। গেল 15 দিন ধরে মাদক মামলায় নওগাঁ জেলা কারাগার বন্দী ছিলেন তিনি। এমন সংবাদ প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশনে, যা নজরে পড়ে প্রধানমন্ত্রীর। এরপর বিষয়টি খতিয়ে দেখতে এবং আখি খাতুনকে আইনি সহায়তার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতারা নামেন আইনি লড়াইয়ে। অবশেষে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জামিন পান আখি খাতুন। আজই কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে উত্তরার মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রামাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগের সরকারের রেখে যাওয়া ভাঙা অর্থনীতি সংস্কার করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলেও জানান মন্ত্রী। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। বিএনপি সরকারও নির্বাচনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ না খেয়ে মরে গেলেও ভারতের কাছে মাথা নত করবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার, সংকট ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী দুজনই তাদের কর্মকাণ্ডে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে সবাই নিজের মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গা যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোনো জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ টিএমপি। এই যাত্রাকে সামনে রেখে আগে থেকেই শুরু হয়েছে এই অভিযান। বুধবার বেলা 11টা থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সহ আশপাশের এলাকার সড়কে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে এই অভিযান শুরু করে টিএমপি। অভিযানে সড়কে অবৈধ পার্কিং করা অন্তত শতাধিক যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা মাঠে অ্যাকশনে না যাই ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং আমরা সবাইকে বলি যে এই কাজটা আমরা চাই না। আমাকে কেন আমার দেশের লোকের বিরুদ্ধে দাঁড়াতে হবে? আমাকে কেন এই অ্যাকশনে যেতে হবে? আমাকে কেন বল প্রয়োগের কথা ভাবতে হবে? এটা তো আমরা ভাবতে চাই না। আমরা অনেক দিন অনুরোধ করার পরে যখন এটা ঘটে নাই, তখন আজকে আমরা কোনো অ্যাকশন বা কোনো কিছু না, আমরা যে কাজটা করছি সেটা তাদেরকে সরে যেতে বলছি। বাংলাদেশে অতিরিক্ত লবণ গ্রহণের ফলে সৃষ্ট উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোক সহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় 24,000 মানুষ প্রাণ হারান। বুধবার বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তারা জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক গড়ে প্রায় 9 গ্রাম লবণ গ্রহণ করেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার দ্বিগুণ। এক রাতের পিরেতিতে নিজের জাত চেনালেন ডালিউড খান। আজমান রুশো নির্মিত রকস্টার সিনেমার গান অন্তর্জালে প্রকাশ পাওয়ার 24 ঘন্টা না পেরোতেই 10 লাখ দর্শক, 70,000 মন্তব্যে প্রশংসায় ভাসছে গানটি। প্রিন্স সিনেমার ভরাডুবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করলেন নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার নামী ক্যারিয়ার। লোকসঙ্গীত ও প্রাগৈতিহাসিক কাপেলা জনরার গানটিতে কণ্ঠ দিয়েছেন ও অভিনয় করেছেন বীর চট্টলার তাণ্ডব খ্যাত পান্থকানাই। সুমনা সুমির প্রতিবেদন। প্রেম কি যে ধন কানু জানলো না ভুলে আমি রাধা মরে যাই। রাধাকৃষ্ণের চিরন্তন উপমায় উঠে আসছে বাংলার লোক সংস্কৃতির গভীর প্রেম দর্শন, সাথে দেশের তরুণ শিল্পীদের অ্যাকাপেলার ফিউশন। জানলো না ভুলে আমি রাধা মরে যাই। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার সিনেমার এই গানের বিরতির বড় জ্বালায় জেলগারদের শিক ভেদ করে জ্বলতে দেখা যায় মেগাস্টার শাকিব খানকে। এক পুরুষের না বলা বেদনা, ভালোবাসার টানা পড়েলে হৃদয়ের বিভক্তি, নিঃসঙ্গতা, অপেক্ষা আর যন্ত্রণার দাহনকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি। নিজেকে গড়ার দারুণ ক্ষমতা অভিনেতার তা আবারও প্রমাণ করলেন এক সময়ের মুনমুন ময়ূরীর নায়ক থেকে টালি ঢালিউডের নায়িকাদের সপ্তপুরুষ শাকিব খান। লোকগানের আবেগ, সিনেমাটিক বিষাদে 3 মিনিট 52 সেকেন্ডের গানটির গায়কিতে পান্থকানাই নিজেই যেন নিজেকে ছাপিয়ে গেলেন। প্রেম কি যে ধন কানু জানলো না ভুলে। হাসান রুবায়েতের কথায় আহমেদ সানির সুরে গানটি পরিচালনা করেন জাহিদ নীরব। একটি গান অনেক সময় নিজেই একটি চলচ্চিত্র হয়ে উঠতে পারে। সিনেপ্রেমীদের মনে দাগ কেটে রকস্টার সেই কালের সাক্ষী হবে কিনা তার উত্তর মিলবে প্রেক্ষাগৃহে। অপেক্ষা মুক্তি। সুমনা সুমি, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।